বলে আশা করি, আমি বিশ্বাস করতে চাই আসল আছে। দাউদের বলছেন যে দাউদ সম্পর্কে একটা বিশেষণ হচ্ছে দাউদ জুল আইদ, মানে দাউদ হচ্ছেন হাতওয়ালা, যার হাত শেষ তার পাওয়ার শেষ হয়েছে। ও বলছে ওর এটার ভিতরে ওর হাত নাই, মানে কি তার সক্ষমতা এখানে কাজ করে নাই, বা তার হাত আছে মানে তার সক্ষমতা এখানে কাজ করেছে। দাউদ হচ্ছে জুল আইদ। তুমি জুল কারনাইন দেখবা, জুল ইত্যাদি ইত্যাদি বহু কিছু দেখবা, কিন্তু জুল আইদ কোরআনে একজনের ক্ষেত্রে ব্যবহার করছেন, দাউদের ক্ষেত্রে। দাউদ ছিলেন একজন সেনা, তিনি জালুদকে হত্যা করার মধ্যে দিয়ে তার শক্তিমত্তা, দাউদকে আমরা যাকে ডেভিড হিসাবে বলে হচ্ছে জুল আইদ বলা হচ্ছে। আরেকবার তার সম্পর্কে আরেকটা বিশেষণ ব্যবহার করা হচ্ছে, ওয়াতাইনা দাউদা, আমি দাউদকে দিয়েছি, ওয়াতাইনা দাউদ আল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, আমি দাউদকে দিয়েছি হিকমত, আমি হিকমত দিয়েছি। এটা কোরআনে একটা কমন ডায়লগ, যেমন লোকমানকে ওয়াতাইনা লোকমান আল হিকমাতা, তারপরে এই যে খিজিরের সম্পর্কে বলা হচ্ছে আমি তাকে হেকমত দিয়েছি এবং ইলমান লাদুন্না, আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছি ইত্যাদি হেকমত দেখবা। এবং হেকমত সম্পর্কে কোরআন বলা হচ্ছে মাইয়ুতিয়াল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হেকমত দেওয়া হয়েছে তাকে সর্বোচ্চ কল্যাণ দেওয়া হয়েছে। এখন দাউদকে যখন হেকমত দেওয়া হয়েছে তাকে তো সর্বোচ্চ কল্যাণ দেওয়া হয়েছে, তার উপর অতিরিক্ত বিশেষণ বলছে ওয়াতাইনা দাউদ আল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, মানে হচ্ছে ডিসাইসিভ স্পিচ, হাজার কথার উপরে তার কথা, শেষ কথা কে বলবেন? দাউদের কথা। আমি দাউদকে ডিসাইসিভ স্পিচের অধিকারী করেছি, ফাসলাল খেতাব, কাট কাট কথা, স্টেট কথা, রায় দেওয়া, সিদ্ধান্তমূলক কথা দিয়ে করেছি। এখন এই যে দাউদ যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছেন মধ্যপ্রাচ্যের এলাকাতে, বর্তমান ইসরায়েল এবং জুরিয়া, কিং ডেভিড দুইটা কিন্তু দাউদের হাত দিয়ে এই দুইটা একসাথ হয়েছে। জুরিয়া এবং ইসরায়েল এটা আলাদা আলাদা ছিল, দুইটাকে একসাথ করেছেন এবং পার্শ্ববর্তীদের এইকে আরো কিছু তিনি তার একটা মুক্তি প্রয়োগ করছেন। তো সেটা আমাদের তার সাম্রাজ্যের ভিতরে এবার এসেছে তার পুত্র সুলেমান সম্পর্কে কোরআন যেভাবে বলেন এবং কোরআনে তার কার্যক্রমের যে বিবরণ দেন, দাউদের সক্ষমতার উপর দিয়ে তার যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত সাম্রাজ্যের ব্যাপকায়ন এবং সেটার মধ্যে শিল্পায়ন বলতে মানে আর্ট কালচার, একই সাথে ভার্সাটিলিটি, একই সাথে সেখানে মানুষের কথা নয়, শুধু তাকে মানতে তয়ের পাখির ভাষা বোঝার সুযোগ দিয়েছে এবং পিপিলিকা তার সঙ্গে কথা বলে, এবং তার এমন একটা সভাসদ হলো যেই সভাসদে মানুষ বলছে বিলকিসের সভা নিয়ে আসতে পারে, প্রাসাদ উঠে নিয়ে আসতে পারে। বলছে ইফরিতু মিনাল জিন্নে, জিনদের মধ্যে একজন বললো যে আমি শুধু আপনার কি বলছে এই চেয়ারের এটা খুঁটি লাগাইতে যতক্ষণ সময় লাগবে আমি ততক্ষণের মধ্যে নিয়ে আসবো। কিন্তু মানুষদের মধ্যে থেকে একজন বললেন যে আপনার চোখের পলকে যতক্ষণ লাগবে আমি ততক্ষণ নিয়ে আসতে পারি। এবং তুমি অদ্ভুত রকম সুলাইমানের সাম্রাজ্যের তার প্রাসাদের এই যে ফ্লোর কারুকার্য কেমন ছিল, কোরআনের যে বর্ণনা, এটাতে এরকম ছবির মতো দেখবা, দেখে তুমি অবাক হয়ে যাবে। বাজে সিনেমা আমাদের ছবি ধারণ করে না, ক্যামেরা ইত্যাদি ইত্যাদি থেকেও পরিষ্কার দেখবা। আর একটা মহিলা এরকম কাজকে পানি মনে করেছে, পানি মনে করার পরে সে যে নালার কাপড় উড়েছে এভাবে উপরে, এই দৃশ্যটা দেখেছে। তো এটা বলার আমার উদ্দেশ্য যে পিতা দাউদ যে বিশেষ গুণের অধিকারী, যোগ্যতার অধিকারী, সেই যোগ্যতা উত্তর নবী পুত্র হিসাবে আবার সুলাইমান সেই সব যোগ্যতা পাচ্ছে এবং যোগ্যতা এক্সপান্ড করছে। সম্পর্কটা কি? দাউদ এবং সুলাইমানের সম্পর্কটা কি? এই সম্পর্কটার উপর আমরা কথা বলার জন্য ইন্ট্রোডাকশনটা দিলাম। দাউদ এবং সুলাইমানের সম্পর্কটা হচ্ছে এইরকম যে দাউদকে আল্লাহ বলছেন যে আমি তাকে ফাসলাল খেতাব, ডিসাইসিভ বক্তব্যের অধিকারী করেছি, কিন্তু তার ডিসাইসিভ বক্তব্য যে শেষ পর্যন্ত ডিসাইসিভনেসের মধ্যে ফল থাকতে পারে, এইটা তার পুত্র আবিষ্কার করতেছে। পিতার দেয়া রায় সেটা কি নিয়ে হয়েছে?
বেড়া নিয়ে হয়েছে, পশু মালিক, দুই মালিকে এটা বিচার হচ্ছে, একজন তার জন্য মিশিয়ে ফেলছে, এজলাল মহিলারা মিশিয়ে ফেলছে। এখন এই যে বিচারটা দাউদ করলেন, ফাসলাল খেতাব হওয়ার পরেও যে ফাসলাল খেতাবের পরেও যে পর্যালোচনা হতে পারে সেটা দিচ্ছে আবার তার পুত্র। এই ডিসিশন তোমার রিভিউ যোগ্য, সুলাইমান বলতেছেন। এখন দাউদ তো খেপে যেতে পারছেন, আমার এত বড় সাম্রাজ্য, এত যে আমি অধিপতি, আমি বিচার করলাম, সেটার উপর তুই আমার হয়ে কথা বললি না। দাউদ সেটা বললেন না, দাউদ ওই বিচার পর্যালোচনা করলেন। ফলে দেখা যাচ্ছে যে পিতা পুত্রের সমন্বয়, পিতার পুত্রকে বুঝা, আর পুত্রের দিকটাই হলো যে পিতাকে প্রশ্ন করবে, পিতাকে প্রশ্ন করার ভিতর দিয়ে, পিতার কাজের মধ্যে কুশ্চান তোলার ভিতর দিয়ে পিতার যোগ্যতম উত্তরসূরি বেরিয়ে আসবে। প্রশ্নহীন পুত্র পিতার উত্তরসূরিতা রক্ষা করতে পারবে না, বিকাশমান জায়গা রক্ষা করতে পারবে না। আপনি প্রশ্ন করে যদি মার খান, মার যদি খান, আপনাকে বুঝতে হবে যে ওই পিতা শুধু প্রশ্নের জন্য মারে নাই, তিনি তার আগামীর উপরে হাত তুলেছেন। যে পিতা তার সন্তানকে মারে, সে আসলে মাইরটা কার উপরে দেয়? সে কি তার সন্তানকে দেয়, না তোর ভবিষ্যতের উপর দেয়? এটা তো অ্যাভেলেবল মিডল ক্লাস। আমি বাবার কথার উপরে প্রশ্ন তুললে তো মার, কারণ মিডল ক্লাস বা যে ক্লাসের হোক, বাবা যখন মাইর দিয়েছে, মাইর তো ছোট বয়সে, এটা কি তোমার এখানে মারতে পারবে না। এই এজের হিসাবটা আলাদা। এই যে ওরা মায়ের আছে, সেই মায়ের তো ভিন্ন রকম। এই এজের মাইরটা তো আরো ডেঞ্জারাস, আরেক রকম। ঠিক আছে, তোমাকে ফাইল করে দিলে, তোমাকে সম্পদ বঞ্চিত করলো, তোমাকে পিতা তো ভিন্ন রকম। মানে পিতা অনেক ভাবে মার দিতে পারে। পিতা খুব স্ক্রুপুলাস পার্সোনালিটি, পিতা খুব টেকনিক্যাল পার্সোনালিটি। পিতা এমন কিছু পারে না যা তিনি করতে পারবেন না, এমন কোনো কাজ নেই। পিতা তার পিতৃত্বের জায়গা থেকে এতটা এক মজবুত ফিগার, যেখান থেকে যে কোনো মুহূর্তে তোমার বাংলাদেশে কিন্তু একটা পিতাদের একটা ওরা কিন্তু সন্তানদেরকে খুব একটা বঞ্চিত করতে আমি দেখি না, বঞ্চিত করবে না কোনো পিতা। যখন আমি বললাম তো, ওই পাগে কথা বললেন যে এই যে বাড়ি মারা কিংবা বঞ্চিতকরণ, পিতা যখন তার পুত্রকে বঞ্চিত করেন, তিনি পুত্রকে বঞ্চিত করেন না, তিনি তার ফিউচারকে বঞ্চিত করেন। আমরা যখন এখানে কথা বলছি না, এই যে আপনি এখানে এখন এসে বলছেন, আপনি এখানে বসছেন, এখানে আমরা সবাই বসে কথা বলছি, আমিও যে কথা বলছি, শুনছি, আমরা আমাদের প্রত্যেকেরই ঘাড়ের উপর দিয়ে আমাদের পিতারা লুকিয়ে আছেন। যদি আপনার আমার চোখ থাকে, আমরা কিন্তু আপনার চোখের সামনের উপর দিয়ে কিন্তু আমার পিতাকে দেখা যাচ্ছে, দেখা যাবে। আমাদের বাবারা, আমাদের মায়েরা এইভাবে এরকম ছায়া বিস্তার করে থাকে, বিশেষ দুইজন। অতএব কোনো মানুষ যখন মুখ খোলে, তখন সে শুধু তার মুখ খোলে না, সে তার এই মুখ খোলার ভিতর দিয়ে সে তার পিতা মাতার মুখও খোলে। এই জন্য আমরা যখন কোনো আচরণ করি, কোনো চলাফেরা করি, এর ভিতর দিয়ে শুধু আমরা করি আমাদের ট্র্যাডিশন, লিগ্যাসিকে আমরা ধারণ করছি। তো এটার উপর বলছিলাম যে সভ্যতার মেরুদণ্ড, আর উপরে আমি দাউদ এবং সুলাইমানের উদাহরণটা দিয়েছিলাম, যে সিভিলাইজেশন, যেখানে যে ধরনের সিভিলাইজেশন গড়ে উঠুক না কেন, সিভিলাইজেশনাল পার্সপেক্টিভে আপনার সভ্যতার মেরুদণ্ডর অক্ষত এবং সক্ষমতার দিক বিবেচনায় ফ্লারিশিং থাকবে, যদি সেখানে পিতা পুত্রের বোঝাপড়ার জায়গা একটা মীমাংসিত পর্যায়ে থাকে, একটা পর্যায়ে থাকে। এটা ঠিক। সুতরাং পিতা হওয়া একটা গুরুতর সাধনার বিষয়। কিন্তু আমাদের সোসাইটিতে তো এইটার অনেক অভাব আছে। মনে করেন আপনি দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম গল্প বললেন, দাউদ আলাইহিস সালাম যেখানে কোরআনে লেখা আছে তার ডিসাইসিভ, মানে আপনার ইসের পাওয়ার দিছে আর কি, হ্যাঁ, ডিসিশন মেকিং এর এরকম একটা পাওয়ার দিছে, অ্যাবসলিউট পাওয়ার যদি বলেন, তাকে প্রজ্ঞা দান করেছে। সেখানে সুলাইমান আলাইহিস সালামকে প্রজ্ঞা দান করেছে। তো দুইজন জ্ঞানী ব্যক্তির বক্তব্য সেইটা একরকমের। আর আমাদের বাবারা ধরেন বিশেষ করে লোকাল অঞ্চলে যারা মাস্টার, তারা তো জ্ঞানের তুলনামূলক কম। আই মিন কিছু বইয়ের ভেতরে সীমাবদ্ধ, তারা যে সমাজে বড় হয়েছে সেই সমাজের ভেতরে সীমাবদ্ধ, তাই না? সেইখানে আমরা যখন ইউনিভার্সিটিতে আসি, দেখা যায় আমাদের কাছে নতুন জ্ঞানের অনেক দরজা খুলে।
আমরা আন্তর্জাতিক এরিনা থেকে কিছু জ্ঞান লাভ করি, তাই না? ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ নিয়ে যখন আমি আমার বাবার লোকাল পার্সপেক্টিভের কোনো কোশ্চেন অ্যাড্রেস করি, এই টাইমগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস হয়। মানে আমি তো নিজে ভিকটিম আর কি না, সেখানে দেখতে হবে যে আপনি যে কোশ্চেনগুলো তুলেছেন, এই কোশ্চেনগুলো পিতা পুত্রের যে ন্যাচারাল সম্পর্ক এবং সম্পর্কের যে উচ্চতা, সম্পর্কের যে প্রসারতা, সম্পর্কের যে নির্ভরতা এবং সম্পর্কের যে ভরসাগত দিক আছে, সেই সমস্ত জায়গা থেকে মানব জীবনের জন্য এবং মানবীয় বিকাশের নেচার সম্মত কতটা কালচার, এইটাও দেখতে হবে যে আমরা কোন প্রশ্ন করে আমাদের পিতার কাছ থেকে ভিন্ন রকম ভাবে আচরণের মুখোমুখি হচ্ছি, এটা আমাদের দেখতে হবে। আমরা এখন ধরেন এমন এমন কোনো জিনিস আছে যেগুলো হয়তো আমরা মনে করছি জ্ঞান না, আসলে জ্ঞান তো একটা আপেক্ষিক বিষয়, জ্ঞান তো একটা আপেক্ষিক বিষয়। সুতরাং সেটা আদৌ ওনার কাছে নতুন জ্ঞান নাস্তিকতা শিখে করার কথা এখন তো আপনার সারা জীবন উনি ধর্ম চর্চা করতেছে এবং ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন যদি তো বাপ তো খেলবই স্বাভাবিক। ওইটা একটা ডিফারেন্ট ইস্যু। তুমি মনে করো একটা কনস্ট্রাকশনের এগেইনস্টে তুমি কোশ্চেন করতেছো, ডিফারেন্ট বিষয়। কিন্তু যখন এটা তোমার ক্যারিয়ারের কোশ্চেন হয়, হ্যাঁ, তোমার বাবা মনে করো চাচ্ছে তুমি জব করো, এর বাইরে সে কিছু ভাবতে যাচ্ছে না, সে ওই পরিবেশে বড় হয়েছে, তুমি যখন জবের বাইরে কিছু একটা করতে যাচ্ছ, মানে বাবা ছেলের সব থেকে বড় দ্বন্দ্ব আমাদের সোসাইটিতে ক্যারিয়ার কেন্দ্রিক দ্বন্দ্ব। এই সব জ্ঞানগত দ্বন্দ্ব না, এই ধরনের দ্বন্দ্ব না, তাই না? তো সেইখানে হচ্ছে আপনার হচ্ছে যে ই যদি হয় আপনার কি বলে, তো এই ক্যারিয়ার তো সব থেকে বড় একটা জায়গা, মানে যে কোনো সন্তানের জন্য যখন সে শিক্ষিত হয় ইউনিভার্সিটি লেভেলে আসে, তাই না, তার কাছে নিজের চয়েস, নিজে কিছু করতে চাওয়া, তার ইউনিভার্সিটির মনে করেন যে বিভিন্ন সোসাইটি থেকে বিভিন্ন সার্কেল থেকে তার যে জ্ঞানটা আসে, তার হরাইজন যেভাবে মনে করেন যে আপনার বৃদ্ধি পায়, ইন্টারন্যাশনাল এরিনা থেকে সে জ্ঞানগুলো পায় ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে, তার ক্যারিয়ারের চয়েসটা যখন তার কাছে ভিন্নভাবে আসছে, যেটা তার বাবার কাছ থেকে যেভাবে আসছে, সেটাকে আপনার মনে করেন একটা ক্ল্যাশ হয় দুইটা ইন্টারেস্টের ভেতরে। এই জায়গাটা তো সব থেকে বড় ক্ল্যাশ যেটা আমাদের সোসাইটিতে হয়। আমি ছোট করে একটু জানতে চাইব, প্রথম বলছে যে কেরিয়ার বলতে আপনি কি বুঝেন এবং কেরিয়ার বলতে আপনার পিতা কি বুঝেন। সহজ কথা হচ্ছে কেরিয়ার কথাটা আমাদের জানতে পারি, তাহলে এখানে একটা উত্তর করা যাবে বা আমরা উত্তর অনুসন্ধান করতে পারবো। একটা ব্যাপার হচ্ছে যে চয়েস, আপনি যে চয়েসটা করেছেন সেই চয়েসটার সাথে পিতার চয়েসের যে গ্যাপটা পড়তেছে, সেই গ্যাপটা আসলে বেজ লাইনটা কি, সেই বেজ লাইনটা আপনি কিভাবে জাস্টিফিকেশন দিচ্ছেন, তার বাবা তার একটা জাস্টিফিকেশন দিচ্ছেন, সেই জাস্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের টলারেন্সের লেভেলটা কি, যিনি বলছেন তার টলারেন্স লেভেলটা কি এবং তার আর্গুমেন্ট লেভেলটা কি, আর পিতা যেটা বলছেন তারই বা টলারেন্স লেভেলটা কি। আপনি দেখবেন ক্লাসিক্যাল ফিগারের মধ্যে পিতা পুত্রের ডান দিকে অবস্থানও হচ্ছে এবং আবার সমঝোতা প্রশ্ন হচ্ছে। আমি আপনাকে দেখাবো যে সেটা কোরআন সূরা ইউসুফ দেখেন, ইউসুফের সাথে বালক ইউসুফের সাথে ইয়াকুবের যে সম্পর্ক দেখাচ্ছে, এই সম্পর্কটা হচ্ছে একটা বালকের সাথে তার প্রাজ্ঞ পিতার সম্পর্ক দেখানো হচ্ছে, কিন্তু তার ভাইদের সাথে তার পিতার যে সম্পর্কটা, সেই সম্পর্কটার অবিশ্বাস অনাস্থা যে তৈরি হয়েছে, সেটা কিন্তু আরেকটা ভাই, পিতার একটা পক্ষপাত আছে বলে ধারণা করে ওই ভাইরা কিন্তু করছে। এখন ওই ভাইদের সাথে কিন্তু পিতার একটা সংঘর্ষ তৈরি হচ্ছে, যার ফলে একটা ভাইকে কিন্তু ভিকটিম হচ্ছে এবং ভিকটিম হওয়ার পরে ওই যে ভাইরা উইন করছে, মিশরের সম্রাট সুলাইমানের কাছে ইউসুফের কাছে গিয়ে যখন এই ভাইদের নতুন পরিচয় হচ্ছে, তখন কিন্তু আবার এই ভাইদের সাথে ওই পিতাদের একটা রিকনসিলিয়েশন আসতেছে। আমি উদাহরণ দিয়ে বলেছি যে পিতা পুত্রের রিকনসিলিয়েশনের জায়গা যথেষ্ট প্রসারিত, যে প্রসারিত জায়গা আপনি আর কোথাও পাবেন না। দ্বন্দ্বের জন্য যেমন আপনি বলছেন আজকে পিতার সাথে আমাদের মেইন দ্বন্দ্ব তৈরি হচ্ছে, ঠিক একইভাবে তিনি যেহেতু অনেক কাছের মানুষ, যে জন্য আপনার প্রথম দ্বন্দ্বটা তার সাথে তৈরি হচ্ছে। কিন্তু এই কথা মনে রাখতে হবে যে আপনার রিকনসিলিয়েশনের জন্য সারা দুনিয়াতে সবচেয়ে কাছের জায়গা, যার সাথে খুব সফটলি আপনি রিকনসিলিয়েশন আসতে পারবেন, তিনি পিতার জায়গা থেকে। এটা একটা জায়গা। তো সেই ক্ষেত্রে আমার জানা হচ্ছে যে কেরিয়ার বলতে আপনার ধারণাটা কি
আর কেরিয়ার, আপনার কেরিয়ার সম্পর্কিত যে চয়েস, সেই চয়েসকে আপনার একটা আর্গুমেন্ট আছে, তার একটা আর্গুমেন্ট আছে। বিপরীত জায়গাগুলোতে দেখলে রিকনসিলিয়েশন কোথায় গিয়ে ফেল করেন, ওইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা দেখব যে পিতা পুত্রের দ্বন্দ্বের জায়গাটা আসলে মেইন ডায়াগনোসিসের জায়গাটা কী হতে পারে সেটাই। তো সুতরাং আপনি যদি কেরিয়ার জিনিসটা সম্পর্কে আলোকপাত করেন একটু বোঝা যাবে। মনে করেন যে আপনার ইউনিভার্সিটিতে এমনি তো ধরেন অনেক সার্কেলে কিছু স্পেসিফিক আপনার মনে করেন ফিগার্স থাকে যারা আসলে একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করে, বা তার ধরেন জবের আগ পর্যন্ত সে অন্যান্য মানে আপনার এই জব কেন্দ্রিক রাস্তা দিয়ে সে হাঁটে নাই, হয়তো জ্ঞান চর্চা করছে। বা আপনি একটা রিয়েল উদাহরণ দিলে আমার কথা সহজ হয়ে যাবে। হ্যাঁ, না জ্ঞান এটা যাচ্ছে, পুত্র এটা যাচ্ছে, এইটা তো হয়। মনে করেন যে জ্ঞান চর্চা করছে বা স্পোর্টসের সাথে ছিল, মিডিয়ার সাথে ছিল, বা অন্যান্য এক্সট্রা কারিকুলারের সাথে ছিল। এখন সে অন্টারপ্রেনারশিপ নিয়ে ভাবছে বা ডিফারেন্ট কিছু করতে যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে বাবার চয়েসে বাবা চাকরির বাইরে অন্য কোনো কিছু ভাববেন মানে করবে না, রাজি হবে না, যার জন্য সে পড়াশোনা করছে আর বিসিএস দিবে, বা আপনার অন্য চাকরির পরীক্ষা দিবে, সরকারি চাকরি, মানে আগে তো সরকারি চাকরির চেষ্টাগুলো করবে। এখন এরকম অনেকের সাথে আমার বিভিন্ন সময় ডায়ালগ হয়েছে, কারণ যেহেতু আমি এই রেসের একেবারে বাইরের একটা মানুষ, একবারে উল্টা, যার জন্য হচ্ছে যখন দেখি যে আমার আগের কোনো একজন মেট সে হচ্ছে খুবই ডিগ্রি পড়াশোনা নিয়ে ব্যস্ত চাকরির জন্য, তখন আমি অবশ্যই কোয়েশ্চেন করি কি ব্যাপার, সব হয়ে গেল নাকি। আমি বলি যে বাবা আমার মন রক্ষা করতে হচ্ছে, এখন চেষ্টাটা করে দেখি কি হয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, হচ্ছে ধরো তুমি তোমার বাবা মার কাছে, তুমি যদি ধরো ভিন্ন লাইনে হাঁটতে চাও, তুমি তোমার বাবা মা চাই সন্তানের একটা সিকিউর ভবিষ্যৎ, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে তুমি এখন নতুন লাইনে হাঁটতে যাও আর বাবার কাছ থেকে উল্টা টাকা চাচ্ছ, এখন যে তুমি ব্যবসা করবে, এখন তোমার টাকা দিতে হবে, বাবার কাছে তো টাকা নেই, বাবা দিবি করতে, তখন বাবার কথা হচ্ছে না তুমি সহজ লাইনে হাঁটো, তুমি জব করো। না, প্রান্তরের সাথে আমার অনেকটাই ঐকমত আছে। না এখানে গালিব একটা বিষয় হলো যে যেই কনফ্লিক্টের কথা এবং যেই রিকনসিলিয়েশনের কথা আলাউদ্দিন ভাই উঠাচ্ছেন, ওইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অনেক ক্ষেত্রে এটা মানব সভ্যতার দিক নির্দেশকও বটে, যে পিতা পুত্র কিংবা আমরা শুধুমাত্র এক পিতা পুত্র না, সমাজের পিতাদের সাথে পুত্রদের যে সম্পর্কের রসায়ন, সেটার উপর আসলে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনটা নির্ভর করছে। সেই প্রেক্ষাপটে ক্যারিয়ার নিয়ে যে চিন্তাটা আমার মনে হয় এটা হয় খুব স্বাভাবিকভাবেই যেই ছেলে সে মনে হয় তার এন্টারপ্রেনার হওয়ার বাসনা নিয়ে, মানে তার ভিতরে ওই প্রচ্ছন্ন বাসনা এবং তার দৃঢ় ইচ্ছাশক্তি আছে, তার বাবা তাকে না করার মতো অবস্থায় থাকবেই না। এখন বাবা যখন দেখে যে সে তো দুইটাকেই ইয়াভাবে নিচ্ছে, যে কি বলে এটাকে এক্সপেরিমেন্ট, তখন কিন্তু বাবা শঙ্কিত হয়ে পড়ে যে আসলে যেটা আলাউদ্দিন ভাই বলছে আমার ভবিষ্যৎ, মানে আমার ভবিষ্যৎ এখন আসলে তো বাবা তো তোমার ভবিষ্যৎ না, বাবা তার ভবিষ্যৎ এবং তোমার ভবিষ্যৎকে এক করে একটা লাইনে তো চিন্তা করছে। যদি মনে করে খানদানের চিন্তা, বংশের চিন্তা, সেই চিন্তা করে মনে হয় এটা অপেক্ষাকৃত সার্টেন। এবং নতুন যে রাস্তাটা, আসলে কোনো রাস্তা তো কারো নির্দেশনায় বড় রাস্তা তৈরি হয় না, বড় রাস্তা তৈরি হয় অন্তর্নিহিত শক্তি থাকে। সেই প্রেক্ষাপটে কিন্তু বাবা যদি কোনো বাধাও দেয় অথবা বাবা সাপোর্ট দিয়েও এমন কোনো রাস্তা তৈরি করতে পারবে না যে রাস্তা আসলে তুমি একটা ইউনিক একটা পাথ তৈরি করার সম্ভাবনা ছিল তোমার। ইভেন যদি বাবা যদি এটাও চায় যে জোর করে ব্যবসা করাবে, এটা তো হয়, এমন তো অনেক ছেলেরা চাইছে চাকরি করার জন্য, বাবা বলছে চাকরি করে কি করবা তুমি, আমি সারা জীবন ব্যবসা করছি, আমার পরিবার বিক্রমপুরে বেশিরভাগ পরিবার তো ব্যবসা কেন্দ্রিক, তো ওরা তো উল্টাটা হচ্ছে, মানে উল্টা অ্যাকচুয়ালি প্রিন্সিপালটা কোথায়? প্রিন্সিপালটা তো বাবা তার ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ নিয়ে মনে হয় যে অপেক্ষাকৃত তার উইজডম থেকে, যেটা মনে হয় যেটা তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কারণ আমরা তো আমাদের দৃষ্টি তো সংকীর্ণ হয়ে যায়, কারণ বাবার তো আমাদের পিছন থেকে দেখে। আমি একটা একদম বাস্তব আমার জীবন অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে ধরো আমি যখন মানে ব্যবসাতে আসছি তখন কিন্তু ফ্যামিলিতে কেউ ছিল না, মানে কেউ রাজি ছিল না বা সব সুন্দর ছিল, কিন্তু যখন এখন একটু আমি ভালো করতেছি মোটামুটি, তখন কিন্তু মোটামুটি সবাই আস্তে আস্তে মানে একটা সাপোর্টে চলে আসতেছে। বিষয় হচ্ছে যে তুমি একটা যেটা করতেছো এটা যদি তুমি ধরো ভালো করো তাহলে ওরা সাপোর্ট করবে, কিন্তু তুমি যদি ওটা ফ্যামিলি থেকে ধরো কথা কথা কেউ যদি আবার মানে ব্যবসা করার জন্য যদি আবার মানে ফ্যামিলি থেকে টাকা নিতে চায়, তখন এটা ফ্যামিলি মনে করো যে এইটা ঠিক আছে, কিন্তু টাকা নেই। আমার মূলত যে জায়গাতে আসতে চাইছিলাম ওই কিন্তু আসতে পারি না, মূল জায়গাটা ছিল হচ্ছে দ্বন্দ্বের যে জায়গাটা, এবং ভাইয়া পরবর্তীতে যে রিকনসিলিয়েশনের কথা বললো, ওই পয়েন্টে আমি কথা বলতেছি যে রিকনসিলিয়েশনের জন্য একটা বাবা কোনো একটা সন্তানের আবদার কিভাবে সেটাকে রিজেক্ট করে, এটা একটা মনে করেন এর তো মাত্রা নয়, এক একজন আপনি এটা স্বীকার
উদাহরণ সহ যদি বলেন, যেমন আপনি এটার সাথে এইভাবে কইছেন, তাহলে এক্সাক্ট হলে কথা বোঝা অনেক সহজ হবে। আরেকটা হচ্ছে এখন আপনি যেগুলো বলছেন, ধরেন এগুলোর সাথে হয়তো আমার এক্সপিরিয়েন্স না থাকতে পারে, ওর এক্সপিরিয়েন্স অন্য কোনো এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে। এক্সাক্ট কেস হলে সেটাকে আমরা, আপনি বলছেন যে এটা আপনার কেস হিসাবে একবার আলোচনা করবো তা নয়, কিন্তু একটা বেস লাইন আমাদের থাকতে হবে। যেমন ভায়োলেন্টলি রিজেক্ট, পিতা যখন কোনো সন্তান বলেন যে আমার পিতা আমার এই সিদ্ধান্তটাকে ভায়োলেন্টলি রিজেক্ট করেছে, আপনার কথা কিন্তু আমি কোট করছি, ভায়োলেন্ট রিজেক্ট করছেন, কথাটা কিন্তু সন্তানের দিক থেকে এটা একটা সিরিয়াস বক্তব্য। সুতরাং এটা খুব কান ফেলে, হৃদয় জাগিয়ে এবং চোখ খুলে সন্তানের কাছ থেকে শোনার মতো শুনতে হবে। এবং একই সাথে পিতার জায়গাটাকেও দেখতে হবে যে বাবা ভায়োলেন্টলি রিজেক্ট করেন, সন্তান এরকম কি প্রস্তাব দিয়েছে বা কি পথ সন্তান ধারণ করেছেন, যে পথটা পিতা ভায়োলেন্টলি রিজেক্ট করতে বাধ্য হলেন বা উৎসাহিত হলেন, এটা জানা বিষয়। সুতরাং কেসটা জানতে হবে। কেস না জানে আমরা যদি এখন মন্তব্য করতে চাই, এটা মানে এটা ঠিক মন্তব্য যেতে পারবো না, আন্দাজ। আমি একটু ডিফার এই জন্য করতেছি, মনে করেন যে আপনার পার্সোনাল কেস স্টাডি আলাপ না করি, আমরা অ্যাজ এ হোল মানে বড় ইসে আলাপ করি। তুমি সিম্পলি ব্যাপারটা বুঝো, মানে আমরা তো ঐতিহাসিক প্রেক্ষাপটে পিতা পুত্রের যে সম্পর্কটা এবং দ্বন্দ্ব হলে সেটা রিকনসিলিয়েশন, ওই ব্যাপার নিয়ে আলাপ করতেছিলাম। এমন হচ্ছে আমার এই ধরনের স্টোরি বা এরকম কেস আমার সোসাইটিতে আমি অনেক দেখছি। মনে করেন যে পিতা পুত্রের সম্পর্কটা ওইভাবে না, মানে ওই জায়গায় না যে জায়গায় আমরা আলাপটা করতেছি, যেটা হিস্ট্রিক্যালি যেটা আছে, বা আমরা ভাইয়া যেটা বললো যে তার সন্তানের সাথে তার যে সম্পর্কটা যেভাবে অলরেডি হয়েছে আমরা জানি, আমরা উইটনেস দেখছি, বা সামনে যেভাবে হবে, ভাইয়া যেভাবে সাপোর্ট দিবে তার সন্তানদেরকে। এইটার পাশ কাটিয়ে আরো অনেক উদাহরণ আছে যেখানে বাবা সন্তানের দূরত্ব অনেক। বাবা ডিরেক্টলি ভাইয়া প্রথমে যেটা বললো যে তার বাবাদের সাথে, আমি ভাইয়ের বাবাদের সাথে যেভাবে ভায়া হয়ে কোন একটা আবদার বাবা পর্যন্ত পৌঁছাতো, আমাদের সোসাইটিতে বা আমার সোসাইটিতে যদি বলি, আমার গ্রামের কথা যদি বলি, এটা মানে এখনো খুব ভালোভাবে এক্সিস্ট করে। সন্তানের সাথে বাবার ডায়ালগ হয় না। তুমি যে কথা বললা, জাস্ট এই কথাটা অল্প একটু এই জন্য বলবো, তোমার একটা সন্তান যদি টাকা পয়সা ভালো ইনকাম করে, কোনো জায়গায় ভালোভাবে সাকসেসফুল হয়, এমনিতেই সবাই সাপোর্ট দেয়, বাবা বলে না, বাইরের মানুষজন থেকে শুরু করে সবাই সাপোর্ট দেয়। খুবই সিম্পল। সবসময় যে সন্তান বাবার কাছে টাকা চায় ব্যাপারটা কিন্তু সেইটা না। তুমি তার চয়েসের বাইরে, ডিসিশনের বাইরে হাঁটবা, এটা তো বড় একটা দ্বন্দ্ব। টাকা তো পরে, মানে ও বলতে চাচ্ছে মানসিক সাপোর্টটা দেওয়ার জন্য। এখন মানে ধরেন সে একটা জিনিসের জন্য স্ট্রাগল করতেছে, মানে একটা সাধনার ভিতরে আছে, বা একটা চেষ্টা করতেছে, হয়তো এন্টারপ্রেনার হওয়ার জন্য চেষ্টা করতেছে, অথবা রিসার্চার হওয়ার জন্য বা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করতেছে। এটা চেষ্টা করলে তো হয়ে যায় না। আমাদের সাগর ইউকেতে গেছে, তার অনার্স শেষ হয়েছে ধরেন 17 সালে বা 16 সালে, সে ওয়েট করছে না 3-4 বছর, ওই সময় তো তার ফ্যামিলি তার সাপোর্ট দিচ্ছে, এখন যাওয়ার সময় টাকা পয়সা দিয়ে করছে। মানে এরকম না, মানে যে ওই স্ট্রাগল সময়টাতে পরিবার পাশে থাকা, এটাই তো হচ্ছে। আমরা তো আসলে সম্পর্ক নিয়ে কথা বলতেছিলাম, তো আমাদের সোসাইটিতে এই জিনিসটা এক্সিস্ট করে অনেক অংশে। আমি কি এই জায়গায় একটু বলতে পারি যে ফুটনোট, সেটা হলো যে একটা ম্যাচিউরড সোসাইটিকে আমরা কল্পনা করে কথাগুলো বলছি, যে পিতা পুত্রের সম্পর্ক কিংবা যে কোনো সম্পর্কে যে মানসিক সাপোর্ট কিংবা মানে ভৌত যেই একটা মানে বস্তুগত সম্পর্কের বাইরে যেই মানসিক লেনাদেনা, তারপর হলো যে তাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে একে অপরের সাথে আলাপ আলোচনা করা, আমার তো মনে হয় যে আমরা বর্তমান আমাদের যে সমাজে আমরা এমন একটা ট্রানজিশনের মধ্যে আছি যে আসলে বাবাও যে সে তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে কিনা, এটাও আসলে একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার, যে বাবা তার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পেরেছিল কিনা, এখনও পারছে কিনা। হয়তো সে এমন একটা চাকরি করছেন, এমন কিছু চিন্তা করছেন, সে পরিবারের ভেতর এবং বাইরে সে নিজেই হয়তো নিজেকে সাপ্রেস করে রাখছেন। সেই সাপ্রেশনের জায়গাটা মানে যদি মনে হয় যে একটা সমাজে যে মেন্টাল হেলথ, অথবা আমরা যদি যেটা বলি যে মানসিক বলে কিছু ব্যাপার আছে, যে মানুষের মন খারাপ করে, অথবা একটা কথা বলে যে কেউ উৎসাহিত হতে পারে, কেউ আবার নিরাশ হয়ে যেতে পারে, এই ফিলিংসটা আসার জন্য যে ম্যাচুরিটি দরকার, যে একটা লেভেল অফ এডুকেশন দরকার, সেইটার অভাবের কারণেও কিন্তু পিতা পুত্রের সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক প্রভাবিত হতে পারে। তো যদি ওইটা হয়, তাহলে এটাকে আলাদা করে পিতা পুত্রের সংঘাত, অথবা এখানকার সম্পর্কের ভিতরে যে একটা আছে, যে আলাদা একটা রসায়ন আছে,
তাদের মধ্যে যে আলাদা একটা অভিনবত্ব আছে, যেটা হলো যে মানে একজনের এক্সিস্টেন্স আর একজনের এক্সিস্টেন্সকে কখনোই ক্লেশ করে না, বরং একটা সাপোর্ট করে। পৃথিবীতে আর কোনো সম্পর্ক নাই, ইভেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ইটস নট লাইক দ্যাট ওকে একজনের এক্সিস্টেন্স আরেকজনের এক্সিস্টেন্সকে সাপোর্ট করবে। ইনডিড একটা সময় ক্লেশ করার সুযোগ থাকে এবং এটা মানে এটা আলাদা হয়ে যায়, কোষ বিভাজনের মতো, এটা একটা বড় সম্পর্ক দ্রুত তৈরি হয়। কিন্তু সন্তানের সাথে যে পিতার দূরত্ব, এটা কখনোই যে কোষ বিভাজনের মতো আলাদা হয়ে গেল আর কোনোদিন এক হবে না, এটা কিন্তু অকল্পনীয় আর কি। তো সেই জায়গায় এখানে কোনো বাবা মাই, কোনো বাবার পুত্রই, আমরা যেহেতু পিতা পুত্রের ব্যাপারটা দেখলাম, যে কোনো সমাজেই এটা ফ্রম ল্যাটিন আমেরিকা টু আফ্রিকা টু এশিয়া টু ইউরোপ, কোনো কালচারেই বেসিক যে একটা বন্ডেজ আছে, এই বন্ডেজের বাইরে যেতে পারবে না। সেটা সব কিছুর পরে, সব কালচারাল ক্ল্যাশ, অ্যামালগামেশন, এটার মধ্যে কম্প্রোমাইজের পরে আবার সে একটা জায়গায় এসে পিতা পুত্র আবার পৃথিবীর সব প্রান্তেই, সব আদমের পুত্ররাই আবার তাদের যেই হাবিল কাবিলের বাবার সাথে যে তাদের যেই দ্বন্দ্ব সংঘাত নিরসনের সম্পর্ক, এটাতে আসা আবার মৌলিকভাবে ঠেকবে। এই জায়গাটা এখন বাকিগুলো আমার মনে হয় এটা লজিস্টিক ছোটখাটো ব্যাপারই হয়ে যায়। তারপরে আমার মনে হয় আমরা আলাউদ্দিন ভাইয়ের কাছে শুনে আলাউদ্দিন ভাই অনেক নীরব আছে, ধরেন এক্সিস্ট করে ভালোভাবেই সোসাইটিতেও আছে, কিন্তু আমি যে কথাটা এই জন্য বললাম যে এটাও এক্সিস্ট করে, যেটা এক্সিস্ট করার কথা বলছেন, আমি 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 তো সেটাকে শুনলাম, যেটা এক্সিস্ট করে বলেই তো আপনি বলতে পারছেন, না হলে তো অভিজ্ঞতায় আসতো না, এসেছে। কথাটা হচ্ছে যে আমরা যারা এখানে বসেছি, আমরা এখানে পুত্ররাই বসেছি, এখানে ওইরকম কোনো পিতা বসেন নাই। আমরা যে পিতা, সেই পিতা আমাদের ছাড়া এখনো পর্যন্ত তারা আমাদের সম্পর্কে বলার নাই, এবং তাদের কোনো ভাষ্য চ্যালেঞ্জ করে নাই, নিয়ে আসে নাই। যার কারণে আমরা পিতা হিসাবে এইটুকু করতে পারি যে আগামী দিনে পিতার সতর্কতা হিসাবে আমরা আরো ভালো পিতা হওয়ার হয়তো একটা সবক আমরা এখান থেকে নিতে পারি, সেটা ভিন্ন কথা। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীতে কোন পুত্রের সর্বোচ্চ কল্যাণকামী মানুষ তার জন্য তার পিতা, তার মা, পিতা দুজনকে কল্যাণ। এইটা আবার আর একটা প্রথম মাতা কেন কল্যাণের জায়গাটা, মা মানে দুইজনকেই রাখো না। আমরা যেহেতু এখন পিতা সম্পর্কে অনেক আলোচনা করতেছি, সেই জন্যই সিরিয়ালে আমরা মায়ের কথা ছিল, আর মাকে আমরা আলোচনা এখন পর্যন্ত স্পেস দিচ্ছি। বাঙালি মায়েদের কথা বলতেছি, বাঙালি মানুষ আর দুনিয়ার বাঙালি মানে মায়েরা মানে যে কোনো মানে পিতারা তো সাধারণত রাজকীয় হয়, ভারী টাইপের হয়, কথা একটু কম বলে বা এত আবেগ প্রকাশ করে না। মায়েরা কিন্তু মানে আবেগটা একদম পুরোটাই প্রকাশ করে। মায়ের, তুমি যে পুরো আবেগের কথা বলছো, এটা আমি মায়ের আলোচনায় যাবই না, শুধু এটার সাথে একটা ছোট্ট ফুটনোট আকারে দিয়ে রাখি। মায়েরা আমাদের কাছে যে আবেগ প্রকাশ করেন, এটা মায়েদের আবেগের শত সহস্র ভাগের একবার কিনা, এটা নিয়ে আমার সংশয় আছে। তাদের আবেগের জগৎ যে কতটা বড়, এটা কোনো সন্তান কল্পনা করতে পারবে না, কল্পনার বিয়ন্ড ইমাজিনেশন বলে। সুতরাং মা যখন তার সন্তানের প্রতি তার অনুভূতির জগতের কিছুটা কথা প্রকাশ করেন, তখন এই সন্তানকে বুঝে নিতে হবে যে এই মায়ের আবেগ জগতের একটা সুচের মুখ দিয়ে কিছুটা হয়তো বের হচ্ছে বা একটা ফোঁটা করছে, এইরকম। মা কোন জায়গায় আছে সেটা বুঝছি, মায়ের আলোচনা ভিন্ন জায়গায়। আসলে পিতার জায়গাটা হলো এরকম যে পিতা অনেক সময় থেকে আমরা রূপ দেখি, মানে পিতা অনেক সময় হাস, পিতা অনেক সময় হাওয়ার, এমন পিতা অনেক সময় তুমি দেখবে পিতার কাঁধে কখনো কখনো অনেক বড় বস্তা আছে। পিতা একজন কুলিও বটে, কুলি তো আপনি চিনেন নিশ্চয়ই। পিতা কুলি, একই সাথে পিতা হাল চাষি। পিতার কাঁধের উপরে আপনার আমার দেখা না দেখা অনেক ভারী বোঝা আছে। পিতার পকেটে যখন টাকা পিতার ওই টাকা থাকা কেন পিতার মেজাজ গরম হবে? কারণ ওই পিতার পকেটের উপরে তার সন্তানদের সামগ্রিকতার আর সাথে একটা সম্পৃক্ততা আছে, ঠিক আছে? অর্থাৎ পিতার জায়গাটা পিতার জায়গা,
এবং আমি শুধু আপনাকে এইটুকু আপনার সাথে এইটুকু বলতে পারি যে পিতা পুত্রের আন্ডারস্ট্যান্ডিং এর জগৎটা আমরা এভাবেও ভালো করতে পারি যে আমাদের হয়তো এখন যে মডার্নিটি, আমাদের যে সোসাইটির এখন যে নতুন পরিবর্তন রূপ দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের তো একটা গ্যাপ থেকে যাচ্ছে। সেই গ্যাপগুলো ও যত কমানো যায় কীভাবে কমানো যায়, একটা বড় পথ হচ্ছে আমাদের তাদের সাথে মেলামেশা, চলাফেরা। এবং আমরা কি পড়ি, আমরা কি পড়ি, আমরা কি খাই, আমরা কি খেতে পছন্দ করি, তারা কি পছন্দ করে, তারা কি করতে না করতেন। এটা হতে গেলে যখন আমরা আমাদের ভালো লাগাগুলো, যেমন ধরুন আপনি কি এই আপনার বাবাকে বলতে পারেন যে এই পাশের এই বাড়ির মেয়েটাকে দেখতে আমার ভালো লাগে, সুন্দর লাগে? আমি পারি না, কিন্তু অনেকেই পারে। যে পারে, হ্যাঁ বর্তমান জেনারেশন আমাদের সন্তানরাও পারবে। যে পারে সে হচ্ছে এই সোসাইটির ড্যাম স্মার্ট। এবং যে বাবা এটা শুনে মেয়েটা কেমন আসলে একবার দেখা দরকার, আসলে আমার ছেলে যে সুন্দর বলছে এটা একটা খবর, ছেলে যেটা বলছে এটা একটা খবর, মেসেজ। সীমা লঙ্ঘিত হয় না, তুমি যেটা আশঙ্কা করে বসছো, আশঙ্কা করে বসলেই সেখানে একটা আশঙ্কার ফল ফুলে যাবে। আশঙ্কা করো না, একটা সম্ভাবনা যাচ্ছে। তুমি পিতার সাথে যদি শেয়ার করতে পারো, একটা নারীর সৌন্দর্য তুমি শেয়ার করতে পারো, কিংবা তোমার এখন যে তারুণ্য যৌবনে তুমি এখন তোমার পিতার যৌবনে তার কারো ভালো লেগেছিল কিনা, এই শেয়ারিং আলোচনা তুমি যেতে পারবা। আমি এতটুকুতে যেতে চাচ্ছি না, তোমাকে বলছি যে ডায়ালগ, সংলাপ, পিতার সাথে কাছাকাছি ঘনিষ্ঠ যতটুকু পারা যায়। কারণ একটা কথা বলছিল যে পিতার থেকে দূরত্ব, কাছাকাছি যে থাকা, আমাদের যত আমরা কাছাকাছিতে থাকি, মানসিকভাবে নয় শুধু ফিজিক্যালি, আমরা কাছাকাছি থাকি এবং আমরা যখন কথা বলি তখন পিতা তার কথা বলেন, পুত্র তার কথা বলেন, এই কথা বলার মধ্যে দিয়ে সংলাপের মধ্যে কাছাকাছি গ্রাম বুঝে না, পিতা কিন্তু গ্রাম দিয়ে বুঝতে পারে তার পুত্র এখানে আছে কিনা না আছে, ঠিক আছে? সন্তানরা অতটা বুঝতে পারে না, কিন্তু ওরা বুঝতে পারে, ঠিক আছে? এখন খুব সহজ কথা হচ্ছে আমাদের এরকম একটা, যত আমাদের আলোচনা হচ্ছে পারিবারিক পর্যায়ে বলেন, বাইরে বলেন, আমরা যে কোনোভাবে কথাবার্তা বলতে চাই, তাহলে দেখবেন আমাদের গ্যাপগুলো অনেক কমে আসছে। আমি আপনাকে এই যে কথাগুলো বলছি না, আপনি মনে করেন না যে এটা আমার মানে ভাবনা জাত বক্তব্য না, ভাবনা না, সবকিছু ভাবনা দিয়ে হয় না, বইয়ের পাতায় পড়া হয় না। এটা আমার একবারে এক্সপিরিয়েন্সে আমার পিতার সাথে আমার যে সম্পর্কটা, আমি যে আজকে পিতার পক্ষে বলতে পিতার সম্পর্কে এত অনবরত অনেক কথা বলছি আপনাদের সামনে, এটাও আমার পিতার এক অবদান আমার জীবনে, যে পিতার সম্পর্কে আমার কাছে একটা মহৎ আইডিয়া দিয়ে গেছেন। এই মহৎ আইডিয়া কোনো মানে বক্তব্যের ভিতর দিয়ে না, তিনি আমার সাথে যে শেয়ার করেছেন ইত্যাদি দেখেছেন ইত্যাদি। আমার বাবা অনেকগুলো বিষয় বলেছে। আমরা খুব ছোটবেলাতে মানে চুমু খাওয়া জিনিসটা আমি বুঝতাম না, তো ছিল। তো আমার বাবা প্রথম আমাদেরকে সাদা কালো টেলিভিশনে সিনেমা দেখাতে নিয়ে গেছিলেন ছোটবেলাতে। তো নিয়ে গেলে আর আমার তো ঘুম আসে এরকম ঘুম আসে। তা একসাথে আমার বাবা বলি, দেখো চুমু খাচ্ছে। আমার বাবা বলছে আমার বাবা খুব রিল্যাক্স করতেন আমার সাথে। আচ্ছা মানে তুমি যাতে আবার তোমরা আমার মানে প্রয়াত পিতা সম্পর্কে তোমাকে দেখাই, বাবা এই যে দেখাচ্ছেন সেটার কত গুড ইম্প্যাক্ট আমাদের লাইফ পড়েছে পরবর্তীকালে সিনেমা। মানে তোমাদের কাছে এইটা আমার বাবা আমাদেরকে সিনেমা ইয়েতে একই সাথে এই ছবি দেখার পরে তিনি বললেন, দেখো সোসাইটি সিনেমা যখন বিরক্তি দেখছেন, দেখো সবকিছু শেষে একটা মিনিট পার হয়ে গেছে। ওই কথার প্রভাব আমার জীবনে বিশাল রয়ে গেছে, যে ঘন্টা যত কিছু শেষ পর্যন্ত মানে কাছাকাছি মিলে যাওয়ার সুযোগ থাকে। এই জন্য আজ পর্যন্ত অনেকের সাথে আমার মতো দ্বন্দ্ব ইত্যাদি হয়, কিন্তু শেষ পর্যন্ত একটা রিকনসিলিয়েশন পৌঁছানো যেতে পারে। আমার পিতার তিনি যখন ওয়েস্ট পাকিস্তান ছিলেন, তার যৌবন তার সময়, তোমার ব্যাকব্রাশ, এই যে আমার এখন যে ব্যাকব্রাশটা দেখছেন না, এটা আমি আমার পিতার কাছ থেকে পাওয়া। তার কাছ থেকে আমি অনেক কিছু নিয়েছি। আমার মনে হয় আমি যদি কখনো লিখতে চাই আমার বাপ সম্পর্কে একটা
বাবা সম্পর্কে একটা লেখা আমি প্রেজেন্ট করতে পারবো। তিনি আমাদেরকে কতটা বাল্যকাল না শুধু পরবর্তীকালে প্রভাবিত করছেন, এবং তিনি আমাদের সাথে, আমার সাথে তার যে কথাবার্তা হতো ইত্যাদি ইত্যাদি হতো, তার সাথে যে সবসময় আমাদের সুসম্পর্ক মত ভিন্নতা হয়নি তা নয়, কিন্তু প্রতিটা জায়গাতে আমরা যদি কথাবার্তা বলতাম, কথাবার্তা বলার মধ্য দিয়ে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এসেছে, এবং পিতা সম্পর্কে আমাদের একটা মহৎ চরিত্র দাঁড়িয়েছে, ইমেজ দাঁড়িয়েছে আর কি। এবং এই জন্য আজকের দিনে যখন আমি আমার সন্তান দিকে তাকাই, আমার তখন মনে হয় যে আমার সন্তান আনার জন্য আমি পিতা হিসাবে কতটা প্রস্তুত। অল্প কিছুক্ষণ আমি বলছিলাম আপনাকে যে পিতৃত্ব এটা একটা সাধনার ব্যাপার। আমরা বায়োলজিক্যালি একজন নারীর সাথে মিলামেশার মধ্য দিয়ে একটা সন্তানের জন্ম দিতে পারি, কিন্তু সেই সন্তান যখন পৃথিবীতে একটা মাত্র লোককে বাবা বলে ডাকে, এই ডাকের মূল্য কিন্তু অনেক বড়, এই ডাকের দায় কিন্তু অনেক অনেক বড়, এবং সেই দায় এবং ওই ডাকের রেসপন্স দেওয়ার জন্য আমরা কতটা প্রস্তুত। এই প্রস্তুতি একদিনে নয়, এই প্রস্তুতি সারা জীবন ভরে নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। যার জন্য আপনি যখন দেখবেন যে পিতার জায়গাটা পিতৃত্বের সাধনায় আপনি যত কথাই বলেন না কেন, পিতার সাথে আমাদের রিকনসিলিয়েশন আর কিছু না, পিতার সাথে আমাদের কথা, পিতাকে বুঝা। পিতা যখন বলছেন, পিতা কিন্তু তার সর্বোচ্চ কল্যাণকামী মনোভাব থেকে বলছেন যে তুমি এই রাস্তায় যেও না। আপনি কিন্তু আপনার কল্যাণকামীতার ভিতর দিয়ে বলছেন আমি এই রাস্তায় যাব। এখন আপনি মনে করতেছেন যে এখানে সংঘাত, আমার বাবার সাথে আমার সংঘাত শুরু হয়েছে। না, আপনার বাবা যে প্রান্ত যে বলছে আপনার সাফল্য যখন এই রাস্তা দিয়ে হাঁটা, আপনি যখন তাকে অ্যাভয়েড করে রাস্তায় চলে গেছেন, সেই রাস্তায় আপনার সফলতা দেখার পর পৃথিবীতে যেই মানুষটা সর্বোচ্চ খুশি হয় এবং চায়ের আড্ডায় দোকানে বসে সর্বোচ্চ গলায় সর্বোচ্চ আনন্দ উচ্ছ্বাস নিয়ে বলে, সে লোকটা হচ্ছে আপনার বাবা। আপনার বাবা বলে। এখন কথা হচ্ছে যে সেই লোকটা আপনাকে একটা অনিশ্চিত রাস্তা যখন আপনি হাঁটেন, এই রাস্তায় হাঁটার আপনার অ্যাক্সিডেন্টের সবচেয়ে বড় বেদনাটা সারা পৃথিবীতে যে মানুষটা পাবে সে আপনার পিতা। তিনিই সব সমস্যা দেখবেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন এবং তিনি সবচেয়ে বেশি অনুভব করেন, যার জন্য তিনি আপনাকে একটা অনিশ্চয়তার পথে পা বাড়াতে সর্বপ্রথম তিনি সতর্ক করেন, সাবধান করেন, তিনি সর্বপ্রথম না বলেন, তিনি প্রথম বাধা হয়ে দাঁড়ান। এখন এই বাধা শুধু বাধা নয়, এই বাধা সর্বোচ্চ কল্যাণকামী লোকের সর্বোচ্চ প্রয়াস দিয়ে আপনাকে সেভ করার জন্য, আগলিয়ে রাখার জন্য এগিয়ে আসা। সুতরাং পিতার কোনো বাধাকে বাধা নয়, পিতার দায়িত্বশীলতার একটা সর্বোচ্চ প্রকাশ হিসাবে দেখেন। এবং একই সাথে আমরা যে রাস্তায় হেঁটছি, যে রাস্তা চলছি, সেই রাস্তায় পিতার জায়গা থাকার জন্য বা পিতার দিকে তাকালে আমাদের কতটুকু হতে পারে, বা আমি যদি সেই জায়গায় থাকি তাহলে আমার কি হতে পারে। এই আমি যদি ওই জায়গায় থাকি, এই কথাটা আপনি কল্পনা করতে পারবো না। কেননা আমাদের এই বৈঠকে আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানরা এখন পর্যন্ত হচ্ছে খুবই বাচ্চা মানুষ, কিন্তু আমাদের পর্যায়ে পর্যন্ত একটা সন্তানকে নিয়ে আসতে পিতার সতর্কতা, লালন পালন বলেন, অর্থ ব্যয় বলেন, জাগতিক দুনিয়াতে কত যে তাকে ফাইট ইত্যাদি করতে হয়েছে, এগুলোর ভিতর দিয়ে আজ পর্যন্ত আমাদেরকে দেখা। এবং এই দেখার এই জায়গায় বসে এখন আমরা কিন্তু ভাবতে পারবো না যে আমাদের পিতার জায়গায় থাকলে আমরা আমাদের সন্তানকে কি করতাম, এটা ভাবতে পারবো না। এই ভাবনা আপনি ভাবতে চাইলেও এটা একটা অভিনয় হতে পারে, তার বাস্তবতা আমার বাস্তবতা কখনো। এই জন্য একজন পিতার জায়গা থেকে তিনি যখন আমাদেরকে বলেন, তিনি তার এই পৃথিবীতে আমাদের সবচেয়ে দরদি মানুষটা, সবচেয়ে কল্যাণকামী মানুষটা এবং সবচেয়ে আপন মানুষটা, যিনি আমাদের কল্যাণে, যিনি আমাদের ভালোই সবচেয়ে বেশি খুশি হন এবং যিনি আমাদের বিপদে সবচেয়ে বেশি ব্যথিত হন, যিনি আমাদের উন্নতিতে নিজেও উন্নত হন এবং তার সন্তানেরও উন্নতি দেখেন, তার উন্নতি আমার অস্তিত্বের সাথে জড়িত, লিগেসির সাথে জড়িত, আবার আমার ক্ষতির সাথে তার ক্ষতি, তার অস্তিত্বের সাথে জড়িত, তার ভবিষ্যতের সাথে জড়িত। এরকম একটা চ্যালেঞ্জ যখন দেখেন, তখন একটা পিতৃসত্তা কতটা সতর্ক, কতটা সজাগ, কতটা কনসার্ন, এটা একটা সন্তান তার সন্তানের জায়গা থেকে মানে কল্পনা করতে পারে না, কল্পনার জায়গায় নেই। যার কারণে আধা বুঝের স্বল্পতা, সীমাবদ্ধতা
ক্ষেত্র বিশেষে বুঝ বিবেচনা ছাড়াও আমরা অনেক সময় আমাদের পিতাদের সম্পর্কে অনেক কথা বলতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের পিতাদের দিকে তাকালে আমাদের ভাবতে হবে যে এই পৃথিবীর নামক যেখানে এসে আমি নতুন এক্সপেরিমেন্ট করতে চাই, এবং সেখানে আমার গড়ে যার সাথে আমার প্রথম দ্বন্দ্ব হচ্ছে, এই ফিগারটা সেই ফিগার যেই ফিগারের মধ্য দিয়ে পৃথিবীর চেহারা আমার দেখা, এক্সপেরিমেন্টের ফিল্ডে আমারই হাঁটা, এবং একই সাথে এই এক্সপেরিমেন্টাল পৃথিবীতে যে আমার সবচেয়ে বড় সহায়ক, যে আমার আগামীর সবচেয়ে বড় সতর্ক, যে আমার আনন্দের সবচেয়ে বড় সাথী, যে আমার দুঃখের সবচেয়ে বড় ব্যথি বেদনা সমবেদনার অংশীদার, সেই মানুষটা যে তার অস্তিত্বের সাথে আমার অস্তিত্বকে মিশিয়ে দেখে। অতএব পিতার অভিযোগ আমাদের বিরুদ্ধে এটা অভিযোগ নয়, এটা তার ভালোবাসা, এটা তার দান। আমি আর বলতে এই স্টেজে এসে